হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। ডব্লিউবি এক্সাম পোর্টালে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজ কিন্তু আমরা আলোচনা করছি 48 দাগের পর থেকে টোটাল আমরা সায়েন্সের যে প্রশ্ন করাচ্ছি সেই প্রশ্নগুলো কিন্তু আমরা আলোচনা করছি। ওকে, তো 49 দাগ থেকে আজকে অনেকগুলো প্রশ্ন মধ্যে আলোচনা করা হবে। আর আজকে রাখা প্রশ্নগুলো সবকটাই কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে পড়েছে। খুব ভালো ভালো হাই লেভেল কিছু প্রশ্ন আছে এখানে। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো, বলা হয়েছে যে সূচনা বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত সরণের প্রকৃতি কী। তোমরা জানো যে সরণ বলতে আমরা কী বুঝি? শর্টেস্ট ওকে, শর্টেস্ট ডিস্ট্যান্স। সরণ বলতে আমরা তাই তো বুঝি, শর্টেস্ট ডিস্ট্যান্স। আর সেটা অবশ্যই সরল রেখায় হবে। তো তোমাদের অ্যান্সার এখানে কী হবে? ক্ষুদ্রতম সরল রেখা, এটা তোমাদের উত্তর হবে। ক্লিয়ার? আগের দিন আমি তোমাদের সরল মণ্ডল, দ্যুতি, গতি এগুলো নিয়ে কিন্তু তোমাদের ক্লাস আমি অলরেডি করিয়ে দিয়েছি। নিচে ডেসক্রিপশন বক্সে দেখো সব ফিজিক্স ক্লাস বলে লিঙ্ক রয়েছে, ওটা তোমরা ট্যাপ করো, ওখানে সমস্ত ক্লাস লিঙ্ক কিন্তু আছে। টোটাল এই নতুন চ্যানেলে 13টা ক্লাস টোটাল এখনও পর্যন্ত কিন্তু ফিজিক্সের ওপর করানো হয়েছে। আচ্ছা, 50 দাগ দেখো, তোমাদের ভালো প্রশ্ন খুব। কার্যের একক দেখো, কার্যের কি নেই কি আছে এটাই তোমাদের বলেছে। কার্যের একক নেই, এটা তো ভুল। মান এবং দিক উভয়ই আছে, এটাও ভুল, কারণ কার্য একটা স্কেলার রাশি। তাহলে কার্যের মান আছে কিন্তু দিক নেই, এটা কিন্তু তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। ডি কিন্তু কারেক্ট অ্যান্সার তোমাদের হবে না। ওকে, তো কার্যের একক কী কী আমরা জানি যে কার্যের একক হচ্ছে, তোমরা জানো যে এসআই পদ্ধতিতে হচ্ছে কার্যের একক হচ্ছে জুল, আর সিজিএস পদ্ধতিতে কার্যের একক হচ্ছে তোমরা জানো আর্ক। ওকে, আর জুল সমান সমান আমরা জানি 1 জুল সমান সমান 10⁻7 আর্ক, এটা আমরা জানি, খুবই ইম্পর্টেন্ট। এই দুটো পয়েন্ট তোমাদের মাথা রাখতে হবে। নেক্সট আমরা পরেরটায় যাবো, চলো। এখনও দেখো অভিকর্ষজ ত্বরণ জি এর ব্যাপারে নিচের কোনটা সঠিক। তোমরা জানো যে জি এর মান হচ্ছে পৃথিবী পৃষ্ঠে জি এর মান সব থেকে বেশি হয়, আর জি এর মান কিন্তু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, সবাই জানে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা জি এর মান। আমরা যেটাকে 10 ধরে করি, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে সাধারণত নিউমেরিক্যালসগুলো করা হয়, কারণ পয়েন্টে চলে যাবে তাই উত্তর রাউন্ড ফিগার ধরে করা হয়। এবার দেখো এখানে বলেছে যে জি এর মান, মানে জি এর ব্যাপারে কোনটা সঠিক, তো এটা সঠিক। ওকে, এর মান নিরক্ষরেখায় কম হয়, এটাও সঠিক। এর মান মেরুরেখায় মেরু অঞ্চলে বেশি হয়, এটাও সঠিক। কারণ কি? কারণ আমরা জানি পৃথিবীর মেরু অঞ্চল কিন্তু কিছুটা চাপা, আর নিরক্ষীয় অঞ্চল কিন্তু কিছুটা স্ফীত, তাই তো আমরা জানি পৃথিবীর মেরু অঞ্চল কি কিছুটা চাপা, তাই না? আর নিরক্ষীয় অঞ্চল কি কিছুটা স্ফীত। তো ওই জন্য মেরু অঞ্চলে জি এর মান বেশি হয়ে যায়, নিরক্ষীয় অঞ্চলে জি এর মান কিন্তু কম হয়। এখানে আমরা কি বলবো? এখানে আমরা বলবো যে ওপরের সব কটি কিন্তু সঠিক, এটা তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, আচ্ছা 52 দাগে চলো। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, সকল প্রকার বলের কি আছে। তোমরা মনে রাখবে বল একটা ভেক্টর রাশি, এক্ষুনি বলে দিয়েছি। তাহলে অবশ্যই বলের মান এবং দিক উভয়ই কিন্তু থাকতেই হবে। তো অ্যান্সার এখানে এইটা। আর বলের একক কি আমরা জানি, এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে তোমাদের নিউটন, তাই না? বলের একক আমরা জানি নিউটন। আর সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে আমরা জানি বলের একক কি, ডাইন। আর এই সম্পর্কটাও তোমরা হয়তো জানো যে 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন। 1 নিউটন সমান সমান কি, 10⁵ ডাইন। এটা তোমাদের অ্যান্সার যা হবে। অতএব এখানে অ্যান্সার তোমাদের কী হবে? মান ও দিক উভয়ই আছে, কারণ বল একটা ভেক্টর রাশি। আচ্ছা, পরেরটা 53 দাগ দেখো, নিচের কোন অধাতু বায়ুতে রাখলে আগুন ধরে। আমরা যদি এখানে ধাতু বলতাম তাহলে কিন্তু বলতাম সোডিয়াম এবং পটাশিয়াম। সোডিয়াম এবং পটাশিয়াম হচ্ছে এমন দুটো ধাতু যাদের কিন্তু বায়ুতে রাখলে কিন্তু আগুন ধরে যায়, এমনকি জলে রাখলেও কিন্তু আগুন ধরে। সোডিয়াম এবং পটাশিয়ামের সঙ্গে তারা কিন্তু বিক্রিয়া করে। আচ্ছা, নেক্সট গেল। আর এখানে তোমাদের বলেছে অধাতু। অধাতু হলে কী হবে ইংরেজি, মানে উত্তর কী হবে তোমাদের? ফসফরাস কিন্তু এখানে তোমাদের অ্যান্সার দাঁড়াবে। আচ্ছা, 54 দাগ দেখো, 54 দাগ কী বলছে, দুটি বস্তুর ভর 3 গুণ করে দিলে তাদের মধ্যেকার আকর্ষণ বলের কী পরিবর্তন আসবে। দেখো, মধ্যেকার আকর্ষণ বল এফ মানে ফোর্স, এটা সমান আমরা কী লিখি? আমরা লিখি বড় হাতের জি, অর্থাৎ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মহাকর্ষীয় ধ্রুবক, ইন্টু দুটো বস্তুর মাস মানে M1 অর্থাৎ প্রথম বস্তুর মাস, ইন্টু M2 মানে দ্বিতীয় বস্তুর মাস, বাই হচ্ছে ডি স্কোয়ার। ওকে, এই হচ্ছে তোমাদের সূত্র হয়। এবার ক্লিয়ারলি দেখো, আমরা দেখতে পাচ্ছি যে প্রথমবার তো এটাই থাকবে, তাই না? প্রথমবার তো এইটাই থাকবে যেটা এখানে আছে। ধরে নিচ্ছি আমরা প্রথম বস্তুর যদি ভর M1 হয়, পরের বস্তুর ভর যদি M2 হয়, তাহলে এইটা তোমাদের থাকবে। আর ডিস্ট্যান্স চেঞ্জ হচ্ছে না, এখানে বলেছে দেখো বলের, দেখো ভর 3 গুণ হচ্ছে কিন্তু ডিস্ট্যান্স মানে ডি সেমই থাকছে। ক্লিয়ার? তার মানে প্রথমবার তো এটাই থাকবে। পরের বার কী চেঞ্জ হচ্ছে দেখো, আমি আরেকবার সূত্রটা তোমাদের লিখছি। তাহলে প্রথমবার কী থাকবে? প্রথমবার আমাদের থাকবে জি ইন্টু M1 ইন্টু M2 বাই হচ্ছে তোমাদের ডি স্কোয়ার, এই হচ্ছে প্রথমবার থাকবে। ঠিক আছে, পরের বার কী হবে? পরের বার জি তো জি থাকবে, ও তো জীবনেও চেঞ্জ হয় না। আর প্রথম বস্তুর মানে দুটো বস্তুর ভরই 3 গুণ হয়ে যাবে। তাহলে প্রথম বস্তুর ভর হবে 3M1, পরের বস্তুরও ভর হবে 3M2, তাই না?
বাই তোমার ডি স্কোয়ার। এবার দুটোর মধ্যে তুমি যদি রেশিও নাও তুমি দেখতে পাচ্ছ এখানে সব কেটে যাচ্ছে, দেখো এখানে ডি স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে জি কাটবে, এখানে M1 কেটে যাচ্ছে, এখানে M2 কেটে যাচ্ছে। তাহলে প্রথম ক্ষেত্রে থাকছে হচ্ছে 1 একটা বড় করে, আর পরের ক্ষেত্রে কি থাকছে 3 × 3 মানে 9। অর্থাৎ প্রথমবার যেটা 9 ছিল ফোর্স, এটাও ফোর্স এটাও ফোর্স, পরের বার সেটা 9 হয়ে গেছে। অর্থাৎ কত গুণ করলে 9 হয়, 9 গুণ করলে হয়। তাহলে বল কী হয়ে যাবে, বল কী হয়ে যাবে তোমার, বল কিন্তু তোমার 9 গুণ হয়ে যাবে। দ্যাট ইজ দ্য অ্যান্সার হেয়ার। তাহলে সূত্রটা কি, G × M1 × M2 বাই, এই হচ্ছে তোমাদের সূত্র এখানে। ওকে, দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটা কিন্তু এইটা হয়, এবং এই সূত্রটা আমি তোমাদের করিয়েছিলাম নিউটনের থার্ড যে ল আছে সেখানে আমি তোমাদের তার উপর বেস করে এই সূত্রটা তোমাদের আমি করিয়েছিলাম, ওই চ্যাপ্টার মধ্যে আমি ঢুকিয়ে করিয়ে দিয়েছিলাম তোমাদের। তো এটাও আমি তোমাদের আরেকবার করিয়ে দেবো, যেটা রবিউস পোর্টালে করিয়েছিলাম, এখানে করাইনি, এখানে তোমাদের এটা করিয়ে দেবো। তো সূত্রটা আরেকবার লিখে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট সূত্র, এর উপরে অঙ্ক প্রচুর আসে এবং এর উপরে প্রচুর তোমাদের নিউমেরিক্যালস বেস তো নয়, বাট ওর মতনই তোমাদের প্রশ্ন করা যায় এখানে। যেমন প্রশ্ন এরকম করা যায় যে দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটা কার ব্যস্তানুপাতিক, সেটা দেখতে পাচ্ছ ডি এর ব্যস্তানুপাতিক, কারণ ডি রয়েছে তলায়, যদি এফ লেখো এফ থাকবে ওপরে, এফ সমান এটা হয়, তাহলে ডি এর ব্যস্তানুপাতিক হয়, কিন্তু এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসে। ওকে, নেক্সট পয়েন্টটা দেখো, নিচের কোনটি একটি 2টি প্রোটন বিশিষ্ট নোবেল গ্যাস। তোমরা জানো যে যার অ্যাটমিক নাম্বার অর্থাৎ পরমাণু সংখ্যা 2 হবে তার মধ্যে দুটো প্রোটন থাকবে। তো কার পরমাণু সংখ্যা 2 এখানে, কার অ্যাটমিক নাম্বার 2 এখানে, তোমরা জানো যে হিলিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 2। তো এটাই তোমাদের কিন্তু উত্তর হবে। ক্লিয়ার, হাইড্রোজেন তো নোবেল গ্যাসই নয়, আর্গান এবং জেনারেল নোবেল গ্যাস হলেও তাদের কিন্তু অ্যাটমিক নাম্বার 2 নয়। তো অ্যান্সার তোমাদের কী হবে, হিলিয়াম তোমাদের এখানে উত্তর হবে। আচ্ছা, পরেরটায় চলো কী বলেছে দেখো, এটা খুব ভালো প্রশ্ন প্রথমটা। 1000 কেজি ভরের একটা গাড়ি 72 কিলোমিটার/আওয়ার গতিবেগে ছুটছে। তো ব্রেক মানে দেওয়া হয়েছে, ব্রেক কষা হয়েছে, তো গাড়িটা থামতে 4 সেকেন্ড সময় নিয়েছে। যে বলটা প্রয়োগ করা হয়েছে গাড়িটা থামাতে, সেই বলটার পরিমাণ তোমাকে নির্ণয় করতে বলেছে। দেখো বল সমান সমান কী জানি, আমি তোমাদের একটু নিচে লিখছি। বল সমান সমান মানে ফোর্স সমান সমান আমরা কী জানি, আমরা জানি বস্তুর ভর মানে মাস ইন্টু ত্বরণ অর্থাৎ অ্যাক্সলারেশন, মাস ইন্টু ত্বরণ মানে অ্যাক্সলারেশন। ওকে, এটা আমরা জানি। তাহলে আমাদের দেখো মাস তো দেওয়া আছে 1000 কেজি, কিন্তু ত্বরণ দেওয়া নেই। এবার এখানে দেখো, এখানে কিন্তু ত্বরণ হবে না, এখানে মাইনাস ত্বরণ হবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ গাড়িটা থামছে, অর্থাৎ গাড়িটার গতিবেগ কমে যাচ্ছে। তার মানে এবার আমরা ত্বরণ সমান সমান কী জানি, ভি মানে লাস্টে যে গতিবেগ মাইনাস ইউ মানে প্রথমে যে গতিবেগ বাই তোমার টি। এবার টি কিন্তু সেকেন্ডে থাকে, টি কিন্তু কিসে থাকে, সেকেন্ডে থাকে। ওকে, এই হচ্ছে তোমাদের আমরা ত্বরণের যে ফর্মুলা সেটা জানি। এবার এখানে দেখো, এখানে তোমাদের ভি হচ্ছে 0 মাইনাস ইউ, ইউ বলেছে তোমাদের 72 কিলোমিটার/আওয়ার, মানে এই গতিবেগেও ছুটছিল। তাহলে 72 কিলোমিটার/আওয়ারকে আমরা মিটার/সেকেন্ড করে নেবো, কারণ নিচে টি আমরা 4 সেকেন্ড লিখবো, নিচে টি আমরা 4 সেকেন্ড লিখবো, নিচে 4 সেকেন্ড ওপরে কিলোমিটার/আওয়ার মানে ঘন্টা, সেটা হতে পারে না। তাহলে 5-এর 18 দিয়ে গুণ করতে হয়, আমরা জানি যে কোনো কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ড করার জন্য। এটা আমরা করলে আমরা দেখতে পাচ্ছি 4 হচ্ছে ওপরে, তো 4×5 = 20 তোমাদের হচ্ছে। তাহলে আমরা ভি মাইনাস ইউ, ভি তো 0, ইউ কত লিখবো আমরা 20। ইউ কেন 20 হচ্ছে বুঝতে পারলে, আর ভি কেন 0 হচ্ছে আশা করি বুঝতে পেরেছ। ভি হচ্ছে শেষ গতিবেগ, শেষ গতিবেগ থেমে যাচ্ছে মানে গতিবেগ 0 হয়ে যাবে। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে -5 আসছে তোমাদের এ, এইটা তোমাদের কী বেরোলো, এটা তোমাদের এ বেরোলো, এ কত আসছে -5। ওকে, তাহলে এখানে তোমরা করো, ফোর্সের সময় মাইনাস আমরা নেই না, তো এখানে তোমাদের কী হচ্ছে 5, অর্থাৎ এই যে এই 5 ইন্টু মাস হচ্ছে তোমাদের 1000। এবার এটাকে কী লেখা যায়, এটাকে লেখা যায় 5 × 10⁻³ তো এইটা তোমাদের অ্যান্সার হবে। তো 5.0 মানে 5 × 10⁻³ এবার নিউটন হবে, কারণ নিউটনের যে সংজ্ঞা তাতে আমরা কেজি কথাটা পাই। ওকে, আর কি পাই আমরা, মিটার কথাটা পাই। এখানে অ্যান্সার তোমাদের কী হবে, কেজি এবং মিটার যেহেতু নিউটনের কথায় পাওয়া যায় এবং সেটাই আমরা এখানে পাচ্ছি, ফলে এখানে তোমাদের উত্তর কী হবে যে 5 × 10⁻³ নিউটন তোমাদের কিন্তু এখানে উত্তর হবে। এর অনেক সময় সেমটা লিখছে কিন্তু ডাইন লিখে দিচ্ছে, ডাইনের কথায় কিন্তু আমরা কেজি কথাটা পাই না, ডাইনের কথায় আমরা গ্রাম কথাটা পাই, এটা মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট 57 দাগে চলো, কি বলেছে দেখো, বলেছে যে 3 মিটার ভরের একটা বস্তুকে এইচ উচ্চতায় তুললে পোটেনশিয়াল এনার্জি কী হবে। পোটেনশিয়াল এনার্জি মানে কি, স্থিতিশক্তি। তার ফর্মুলা আমরা কি জানি, এম ইন্টু জি ইন্টু এইচ। ওকে, এবার তুমি দেখতে পাচ্ছ এম এর বদলে এখানে লেখা আছে 3m, অর্থাৎ 3 গুণ মাস আছে, তাহলে জি ইন্টু এইচ। আর এখানে দেখতে পাচ্ছ জি এর মান বসিয়ে কোনো অ্যান্সারে নেই, ফলে জি এর মান এখানে বসায়নি, তো নর্মাল দেখতে পাচ্ছ 3mgh উত্তর হবে। তো এইটাই তোমাদের কারেক্ট অ্যান্সার, 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, 3 উইল মানে অপশান 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পয়েন্টটায় চলো, কি বলছে দেখো, অ্যাসিড ও ক্ষারকে যদি তুমি জলে দাও তাহলে কি পরিবর্তন আসবে।
অ্যাসিড ও ক্ষারের জলে কি পরিবর্তন আসবে। তো তোমরা জানো যে অ্যাসিড এবং অ্যাসিডকে যদি তুমি জলে দাও তাহলে এক তো তোমার H+ আয়ন দেয়, আর হাইড্রোনিয়াম আয়ন দেয়। হাইড্রোনিয়াম আয়ন হচ্ছে H2O+। ওকে, এই দুটো আয়ন কিন্তু অ্যাসিড দেয়। যেমন হাইড্রোজেন আয়ন দেয় তেমন হাইড্রোনিয়াম আয়নও কিন্তু দেয়। এটা কে দেয়? এটা হচ্ছে তোমাদের অ্যাসিড দেয়, এটা তোমরা জানো। আর ক্ষার হলে কি দেয়? বেজ। বেজ কি দেয়? বেজ হচ্ছে তোমাদের হাইড্রক্সিল আয়ন দেয়, অর্থাৎ OH- দেয়। এবার এই দুটো কোথায় কোথায় আছে দেখো, যদি যেখানে থাকবে সেটা উত্তর হবে। তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বরই আছে যে বেজ গিভস OH- ইন ওয়াটার, এটাই তোমাদের অ্যান্সার হবে। বেজ তো এটা দেয় না, বেজ এটাও দেয় না, আর অ্যাসিড OH- দেয় না, ফলে তিনটি কিন্তু কেটে যাবে। অ্যান্সার তোমাদের কী হবে? 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি তোমাদের অ্যাসিড ক্ষারকের চ্যাপ্টার WBCS পোর্টালে ভালো করে করিয়েছিলাম। তোমাদের যদি অল্প বিস্তরে মনে থাকে সেখান থেকে কিন্তু এই উত্তরটা ইজিলি দেওয়া যায়। আর এই ভিডিওতে তোমাদের মানে এই চ্যানেলে আমি তোমাদের আরেকবার করিয়ে দেবো। একটু শেষের দিকে আসবে, আমরা প্রথম দিকে কী করছি, নতুনগুলো একটু দেওয়ার চেষ্টা করছি এখন। আচ্ছা, অ্যালডিহাইড। অ্যালডিহাইডের চ্যাপ্টার তো আমি এখানেই করিয়েছি তোমাদের। তোমাদের যে কার্বন কম্পাউন্ড, হাইড্রোকার্বনের যে চ্যাপ্টার আমি করাচ্ছি, যেখানে তোমাদের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইল এবং অ্যালডিহাইড এগুলো তোমাদের আমি করিয়েছি। সাইক্লিক কোয়াড্রাইলেট মানে সরি সাইক্লিক হাইড্রোকার্বন তোমাদের করিয়েছি। সেখানে আমি তোমাদের এগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের কিন্তু আমি পড়িয়েছি। সেখানে আমি তোমাদের খুব ভালো করে এটা বুঝিয়েছিলাম যে অ্যালডিহাইড কী। ওকে, তো তোমাদের হয়তো খুব ভালো করেই মনে আছে যে অ্যালডিহাইডের যে ফর্মুলা থাকে তার সঙ্গে তার নামের একটা মিল থাকে, তাই তো? অ্যালডিহাইডের যে ফর্মুলা থাকে তার সঙ্গে তার নামের একটা মিল থাকে। তোমরা দেখতে পাচ্ছ প্রোপানল, বিউটানল এবং ইথানলের সংকেত এবং নাম এখানে ঠিকই আছে। তো মিথানলের ক্ষেত্রে গণ্ডগোল আছে। মিথানলে কী হবে আমরা খুব ক্লিয়ারলি জানি যে HCOH, এই হচ্ছে তোমাদের ফর্মুলা হয়, তাই না? OH না বলে ওটাকে HO বলা হয়, তো HCHO। ওকে, HCHO এই হচ্ছে তোমাদের মিথানলের সংকেত হয়। তো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো তার মানে যে, বা HCOH অনেক সময় বলা হয়। ওকে, এটাও তোমরা লিখতে পারো। তো এখানে তোমাদের ভুল কোনটা? এখানে কিন্তু 4 নম্বরটা কিন্তু তোমাদের এখানে রং আছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট পয়েন্টটা চলো, 60 দাগ চলো। আচ্ছা, 60 দাগে কী বলছে? দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য থার্ড শেল, অর্থাৎ তৃতীয় শেলে কতগুলো ইলেকট্রন থাকে। তো আমরা জানি যে দেখো কী থেকে শুরু হয়, আমরা জানি কে শেল থেকে শুরু হয়, KLMN এইভাবে তোমাদের স্টার্ট হয়। কে শেলের জন্য ফর্মুলা কি? 2 × n²। এল শেলের জন্যও তাই। সব কটা শেলের জন্য আমরা কিন্তু এই ফর্মুলা ইউজ করি, কিন্তু এন এর ভ্যালু কে শেলের জন্য হয় 1, এল শেলের জন্য হয় 2, এম শেলের জন্য হয় 3, এভাবে কিন্তু বাড়তে থাকে। ওকে, তাহলে এই অনুযায়ী আমরা যদি কে শেলে লিখি তাহলে 2 × n মানে 1, 1² মানে কী হবে? 2 হবে, তাই না? এল শেলের ক্ষেত্রে কী হবে? 2 × n², n মানে কি 2, তাহলে 2 × 2² মানে 4, অর্থাৎ এখানে কী হবে? 8 হবে। এম শেলের জন্য কী হবে? থার্ড শেল বলেছে 2 × 3² মানে 9, তাহলে 9 দুগুণে এখানে কী হবে? 18। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন, অর্থাৎ থার্ড শেল মানে এম শেলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? দেখতে পাচ্ছ 18টা ইলেকট্রন থাকতে পারে। অ্যান্সার উইল বি 1, এবং এটা এই সূত্র দিয়ে হয়। এখানে কী হবে? 2 × এটা হবে তোমাদের n = 4 হয়ে যাবে তাহলে। তো 4² মানে 16, তাহলে 2 × 16, অতএব কী হবে? 32টা কিন্তু সর্বাধিক এখানে থাকতে পারে। ক্লিয়ার হয়েছে? এগুলো তোমাদের আমি সবই WBCS পোর্টালে করিয়েছিলাম, আর একবার এগুলো তোমাদের সব আমি এখানে করাবো, ধৈর্য ধরতে হবে একটুখানি। আচ্ছা, 61 দাগ দেখো, নিচের কোনটির পিএইচ সরাসরি মাপা সম্ভব নয়। তো তোমরা জানো সলিড কোনো কিছুর পিএইচ সরাসরি পিএইচ পেপার দিয়ে মাপা যায় না। তো 4 দাগে অপশানে সলিড আছে, এটাই তোমাদের উত্তর হবে। নেক্সট পয়েন্টটায় চলো, যদি 3টি রোধ 20 ওহমের সমান্তরাল বর্তনীতে লাগানো হয় তাহলে লব্ধ রোধ কী হবে? আমি প্রবাহিত তড়িতের উপর তোমাদের 7খানা মতো ক্লাস দিয়েছি, ফলে ওর অসুবিধা হওয়ার কথা না, নিচে সব লিঙ্ক আছে। তো সমান্তরাল বর্তনীতে আমরা কী করি? আমরা উল্টো করে দিই 1/, তা 3টে 1/, হবে 3টে 1/20 হবে, যেহেতু 3টে রোধ বলেছে। এখানে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ লসগু আসবে 20 আর ওপরে আসবে তোমার 3। আবার নেক্সট পার্টে আমরা কী করব? এইটাকে আমরা জাস্ট উল্টে দিই, অর্থাৎ 20/3 করে দিই লাস্টে। তো এখানে উত্তর কী আসছে দেখতে পাচ্ছ? 318, 318 বা 6.6 চলতে থাকবে এটা। তো আমরা সর্বাধিক 6.6 নেবো, তো 6.6 ওহম কিন্তু তোমাদের এখানে অ্যান্সার দাঁড়াবে। আচ্ছা, 63 দাগ দেখো কী বলেছে? নিচের কোন হাইড্রোকার্বনের কার্বন স্ট্রাকচার নিচে কোন হাইড্রোকার্বনের রিং স্ট্রাকচার আছে? আচ্ছা, রিং স্ট্রাকচার কার থাকে? দেখতে পাচ্ছ মিথেনের নেই, প্রোপেনের নেই, ইথেনের নেই, কারণ এগুলো সব অ্যালকেন। তো এখানে অ্যান্সার তোমাদের কী হবে? বেঞ্জিন। বেঞ্জিন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বেঞ্জিনের সংকেত হচ্ছে C6H6। বেঞ্জিন কিন্তু একটা রিং হাইড্রোকার্বন বা সাইক্লিক হাইড্রোকার্বন। ওকে, বেঞ্জিন এখানে কারেক্ট অ্যান্সার হবে তোমাদের। তো C6H6 বেঞ্জিনের সংকেত। নেক্সট পয়েন্টটা চলো, খুব ইম্পর্টেন্ট।
তাপমাত্রা বাড়লে শব্দের কি পরিবর্তন হয়, গতিবেগের কি পরিবর্তন হয়? মনে রাখবে তাপমাত্রার সঙ্গে শব্দের গতিবেগ সমানুপাতিক সম্পর্কে থাকে, অর্থাৎ তাপমাত্রা বাড়লে শব্দের গতিবেগ কিন্তু বেড়ে যায়। আচ্ছা, এটা মেনলি গ্যাসের কারণে হয়, আর গ্যাসেই ধরা হয়। তো গ্যাসে কিন্তু এটা বলা উচিত ছিল, গ্যাসে কিন্তু তাপমাত্রা যখন বাড়ে তখন কিন্তু শব্দের গতিবেগ বেড়ে যায়। আচ্ছা, 65 দাগ দেখো, একটি মৌলের পারমাণবিক সংখ্যা 13 হলে কতগুলি শেল থাকবে, মানে কতগুলো কক্ষপথ থাকবে? তো আমরা একটু আগে দেখলাম যে কে শেল থাকে, এল শেল থাকে, আর এম শেল থাকে, এরকম পরপর চলতে থাকে, এন এরকম চলতে থাকে। তো কে শেলে কটা থাকতে পারে? সর্বাধিক দুটো থাকতে পারে, একটু আগে দেখিয়েছি। এল শেলে কটা থাকতে পারে? 18টা থাকতে পারে। তাহলে দেখো 13টার মধ্যে 8 আর 2 10টা হয়ে গেছে। তাহলে এম শেলে থাকতে পারে সর্বাধিক 18টা। তো থাকবে কটা? এখানে 3টে থেকে যাবে। এই দেখো টোটাল কিন্তু 13 হয়ে গেল। তবে 13 অ্যাকোমোডেট হয়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, ফলে কটা শেল দরকার হবে? একটা, দুটো, তিনটে। অ্যান্সার তোমাদের কী হবে? 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট পয়েন্টটায় যাবো। এগুলো সব রেলওয়ে গ্রুপ ডি প্রশ্ন। ভোল্ট মিটার কী মাপতে ব্যবহার করা হয়? তো ভোল্ট কার একক? বিভব পার্থক্যের একক। ফলে বিভব পার্থক্য মাপতেই ভোল্টমিটার ভোল্ট মিটার ব্যবহার করা হয়। ভোল্ট মিটার আর ভোল্টমিটার কিন্তু আলাদা। আচ্ছা, একটি বস্তুর ওপর একটি বল প্রয়োগ করা হলো এবং এর ফলে বস্তুটা কিছু দূর অতিক্রম করলে বল এবং অতিক্রান্ত দূরত্বের গুণফল কি? তো আমরা জানি যে ওয়ার্ক সমান সমান আমরা কি জানি? ফোর্স ইন্টু সরণ, তাই তো? ফোর্স ইন্টু সরণ। ওয়ার্ক সমান সমান কি? এফ ইন্টু এস। তো এটা তোমাদের অ্যান্সার হবে। ওয়ার্ক সমান সমান কি? এফ ইন্টু এস, কার্য। তো এখানে অ্যান্সার তোমাদের কী হবে? ফোর্স এবং সরণের যে গুণফল তাকে আমরা কী বলি? কার্য বলি। নেক্সট পয়েন্টটা চলো, জলের ঘনত্ব 10 কিউব কেজি মিটার কিউব হলে কেজি পার মিটার কিউব, দেখো কেজি এরকম থাকে মিটার কিউব, এটাকে কিন্তু আমরা এরকম লিখতে পারি, কেজি মিটার কিউব লিখতে পারি। আর যদি মাঝখানের বারটা তুলে দিই তাহলে এটা সমান সমান আমার লেখা যায় কেজি মিটার মাইনাস কিউব, ওপরে টু দি পাওয়ার মাইনাস কিউব লেখা যায়। ওকে, সেটা এখানে লেখা আছে। তো যাই হোক, এখানে জলের ঘনত্ব তোমাদের এটা বলেছে, আর কোনো ধাতুর ঘনত্ব দেওয়া আছে, এটা তোমাদের বলেছে আপেক্ষিক ঘনত্ব কী বা রিলেটিভ ডেন্সিটি কী। দেখো আমরা রিলেটিভ ডেন্সিটি আর ডি, রিলেটিভ ডেন্সিটি সমান সমান আমরা কী লিখি? রিলেটিভ ডেন্সিটি সমান সমান আমরা লিখি ধাতুর ঘনত্ব, এখানে যেটা লেখা রয়েছে ধাতুর ঘনত্ব বাই জলের ঘনত্ব, ধাতুর ঘনত্ব বাই জলের ঘনত্ব। ওকে, আমরা এটা লিখি আর ডি সমান কি? ধাতুর ঘনত্ব বাই জলের ঘনত্ব। তো এখানে তোমাদের ধাতুর ঘনত্ব দেখো কী বলেছে? ধাতুর ঘনত্ব তোমাদের এখানে কী বলেছে? 8.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3। আর জলের ঘনত্ব কী বলেছে? 10 টু দি পাওয়ার 3। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই দুটো কেটে যাবে, অ্যান্সার তোমাদের কী হবে? 8.5। তো এটাই তোমাদের অ্যান্সার। আচ্ছা, আপেক্ষিক ঘনত্ব কিন্তু কোনো একক হয় না, কারণ দেখতে পাচ্ছ ওপরেও যেটা থাকবে সেই এককটা এই আর নিচে একক ডিরেক্টলি কেটে যাবে, ফলে আপেক্ষিক ঘনত্বেরও কিন্তু কোনো একক হয় না। তো 8.5 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো, এখানে কি বলেছে? অভিকর্ষজ ত্বরণের সূত্র হচ্ছে কি? তো তোমরা জানো যে একটু আগে তোমাদের এফ এর ভ্যালু আমি বলেছিলাম, মনে করে দেখো, বলেছিলাম জি ইন্টু m1 ইন্টু m2 বাই ডি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে মাঝখানে যে ফোর্স কাজ করে তার। আর ছোটো হাতে জি কীভাবে মাপা হয়? সেটা হচ্ছে জি ইন্টু এম, মানে মাস, এখানে পৃথিবীর মাস, বাই ডি স্কোয়ার। ওকে, এই তোমাদের উত্তর হয়। তো এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার কোনটা? এটা তোমাদের কারেক্ট অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের 70টা প্রশ্ন কিন্তু আজকে আলোচনা করা হলো। টোটাল 70 দাগ পর্যন্ত প্রশ্ন আলোচনা করা হলো। 70 দাগ পর্যন্ত প্রশ্ন ছিল আমাদের আজকে। এই টোটাল প্রশ্ন আমরা আলোচনা করলাম। নেক্সট তোমাদের 71 দাগ থেকে 100টা পর্যন্ত কোশ্চেন, আর টোটাল যে বাকি 30 কোশ্চেন আছে সেটা আমি পরের ভিডিও তোমাদের কমপ্লিট করে দেবো। আসলে কী হচ্ছে, এই ইংলিশ থেকে বেঙ্গলিতে করতে প্রচুর টাইম লাগছে, যেটা করা সম্ভব নয় সত্যি কথা বলতে। কারণ আমার কাছে প্রচুর সেট ইদানিং আমি পেয়েছি, প্রচুর সেট আমাকে একজন দিয়েছেন, প্রচুর সেট আমি পেয়েছি, কিন্তু ভাগ্যচক্রে সেগুলো কিছুটা হিন্দিতে কিছুটা ইংরাজিতে, ফলে সেগুলো আমাকে কমপ্লিট করাতে গেলে আমাকে কিন্তু এখানে তোমাদের ইংরাজিতে রাখতে হবে। আমি এক্সপ্লেনেশনটা তোমাদের বাংলাতে করে দেবো। ওকে, এরপর থেকে আমি তাই করবো, কারণ কিছু করার নেই। কারণ অতগুলো সেট যদি আমি বাংলা করতে যাই তাহলে তোমাদের কোশ্চেন আলোচনা কমে যাচ্ছে। দেখতে পাচ্ছি আমি আগে বাংলায় সেট পেয়েছিলাম WCS পোর্টালে, সেগুলো আমি 30টা 40টা করে আলোচনা করতাম। এখানে সেটা করা সম্ভব হচ্ছে না, কারণ আমি বাংলা করতে আমার টাইম লেগে যাচ্ছে, সেটা করাও সম্ভব নয় অতগুলো সেটে, তোমরা জানো ভালো করেই। আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের থাকলো, আমি আসল কথাটা বললাম। আর চেষ্টা করবো পরের বার বাংলা করার, আর যেগুলো পারবো বাংলা করবো, না পারলে তোমাদের সেগুলো আমি স্ক্রিনশট দিয়ে রেখে দেবো, সেগুলো তোমাদের বাংলায় আমি এক্সপ্লেন করে দেবো। নিচে PDF আছে, ডাউনলোড করে দাও। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু বেল আইকনটা হিট করে দিও, কারণ আগামী যে ভিডিও আমি দেবো তার নোটিফিকেশান তোমাদের কাছে যাতে যেতে পারে, সেই জন্য। থ্যাংক ইউ।